আসসালামু আলাইকুম। r.trick এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বার কোর্সের আরেকটি গুরুত্বপূর্ণ উপপাদ্যের সমাধানের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে আমরা যে উপপাদ্যটি সমাধান করব সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 39। এখানে বলছে যদি x যে কোনো বাস্তব সংখ্যা এবং n যে কোনো যুগবোধক পূর্ণ সংখ্যা হয় তবে দেখাও যে আমাদের এখানে দেখাইতে বলছে হচ্ছে গাউসিয়ান ফাংশন x বাই n ইজ ইকুয়াল টু গাউসিয়ান ফাংশন x বাই n। এখন এই থার্ড ব্র্যাকেট দ্বারা পার্টটুকুকে আমরা গাউস ফাংশন কেন বলতেছি দেখেন, আমাদের প্রথমত এইটুকু পার্টের যে বিস্তারিত আলোচনাটা গাউস ফাংশনটা কি, এই থার্ড ব্র্যাকেট দ্বারা আসলে কেন গাউস ফাংশন বলা হয় এই বিষয়টা সম্পর্কে আপনার প্রথমত জানতে হবে এই উপপাদ্যটা প্রমাণ করার আগে। তো চলেন এই উপপাদ্যটা প্রমাণ করার আগে আমরা গাউস ফাংশন সম্পর্কে একটু আলোচনা করে নেই, তাহলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে। তো গাউস ফাংশনের সংজ্ঞাটা যদি আমরা পড়ি, বলছে ধরি x একটি বাস্তব সংখ্যা, x একটা বাস্তব সংখ্যা, তখন এই থার্ড ব্র্যাকেট অফ x দ্বারা x হতে বড় না এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা নির্দেশ করে। মানে x থেকে এই থার্ড ব্র্যাকেটের ভিতরের x এর যে মানটা, মানে পূর্ণ সংখ্যার যে মানটা, ওইখানে দশমিকের না, পূর্ণ সংখ্যার যে মানটা সেটা আমাদের কি হবে না, বৃহত্তম পূর্ণ সংখ্যা নির্দেশ করে। এবং একে গাউস ফাংশন বলে, যেখানে একে ব্র্যাকেট বা সিঁড়ি বা সুপান বা গরিষ্ঠ পূর্ণ সংখ্যা ফাংশনও বলা হয়। এখন এই যে থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয়েছে এটাকে আমরা বলবো হচ্ছে গাউস ফাংশন। এখন এই সংজ্ঞাটার মধ্যে আসলে কি বলছে এটা যদি উদাহরণ দিয়ে এর মাধ্যমে একটু বুঝি তাহলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে। এখানে বলছে এই গাউস ফাংশন x ধারা x হতে বড় না এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা নির্দেশ করে। দেখেন, আমরা প্রথমত এই সংখ্যাটাকে যদি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই 1.5, এই সংখ্যাটার মধ্যে পূর্ণ সংখ্যাটা কত? পূর্ণ সংখ্যাটা হচ্ছে আমাদের 1। এখন এই জিনিসটা প্রথমত অবশ্যই মনে রাখতে হবে। আর এটা কিন্তু আমাদের দশমিক সংখ্যা বা ভগ্নাংশ, এবং প্রথম পার্টটুকু এটুকু হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তো এখন আমরা যদি বলি যে গাউসিয়ান ফাংশন 5 ইজ ইকুয়াল টু, এটুকুকে বলতে পারবো হচ্ছে আমাদের 5 এর সমান, কারণ এই গাউসিয়ান ফাংশনের ভিতরে যে এক্সটা আছে এটাকে যদি আমরা এক্স বিবেচনা করি তাহলে আমাদের এই গাউসিয়ান ফাংশন ইজ ইকুয়াল টু এই বাহিরের যে আমাদের মানটা হবে সেটা আমাদের এই ভিতরের এক্স এর কি হবে, সমান হবে। এখন ভিতরে যদি আমাদের এরকম থাকে যে 5.25, তখন এইটুকুর মধ্যে আমরা কি বলতে পারবো, এই গাউসিয়ান ফাংশনের মধ্যে আমাদের পূর্ণ সংখ্যা কি আছে, এই পূর্ণ সংখ্যাটা আছে হচ্ছে আমাদের 5, আর এই 5টাই হচ্ছে আমাদের এক্স, এবং এটা এই গাউসিয়ান ফাংশন এইটুকুর সমান হবে আমাদের পূর্ণ সংখ্যা। মানে এটুকু দ্বারা আসলে বোঝাচ্ছে যে গাউসিয়ান ফাংশনের ভিতরে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা আমাদের এক্স হিসাবে যে পূর্ণ সংখ্যাটা লিখবো সেটার থেকে বড় না, মানে ওইটা আমরা লিখবো কি, বৃহত্তম পূর্ণ সংখ্যাটাই আমরা লিখবো। মানে বাহিরে যে এক্সটা আমরা লিখবো সেই পূর্ণ সংখ্যার থেকে এই পূর্ণ সংখ্যাটা কখনো কি হবে না, বড় হবে না। এটাই আমাদের বলছে যে আমাদের এই গাউসিয়ান ফাংশন x দ্বারা x হতে বড় না এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা নির্দেশ করবে। মানে x হতে বড় না এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা, মানে তারপর সবসময় কি হবে, সমান হবে। এখন আমরা যদি লিখি 1/3, গাউসিয়ান ফাংশন দিয়ে যদি আমরা লিখি 1/3, তো 1/3 মানে আসলে কত, আলটিমেটলি 0.333, আলটিমেটলি এটুকু আমরা বলতে পারবো হচ্ছে 0.333, এটা আমাদের কি গাউসিয়ান আমাদের ফাংশনের ভিতরে বোঝাচ্ছে। এখন এটুকু সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে 0। কেন 0? কারণ এই যে ভিতরের গাউসিয়ান ফাংশনটা আছে এটার মধ্যে যে পূর্ণ সংখ্যা আছে সেটা আমাদের কত, 0, মানে এটা হচ্ছে আমাদের এখন x। তো এই x পূর্ণ সংখ্যাটা আমি বাইরে যে পূর্ণ সংখ্যাটা লিখবো সেটা থেকে কখনো কি হবে না, বড় হবে না। মানে আমাদের এই পূর্ণ সংখ্যাটা এবং এই বাইরের এক্সটা সবসময় আমাদের কি রাখবো, সমান রাখবো, তাহলে আমাদের কি গাউস ফাংশনের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা ফুলফিল করবে। তো এই সংজ্ঞাটুকু যদি আপনারা বুঝে থাকেন তাহলে এখন এই সংজ্ঞাটুকুর আলোকে আমরা এই উপপাদ্য নাম্বার 29টা যদি প্রমাণ করি তাহলে বিষয়টা আপনাদের আরো ক্লিয়ার হবে। তাহলে চলেন এই উপপাদ্যটা আমি খাতার মধ্যে থেকে প্রমাণ করে দেখাই। দেখেন, উপপাদ্যের ডাকটুকু প্রথমে আমার খাতার মধ্যে লেখা আছে যে যদি x যে কোনো বাস্তব সংখ্যা হয়, তাহলে আমরা প্রথমে ধরে নিব যে ধরি
আমাদের গাউস ফাংশন এক্স ইজ ইকুয়াল টু ধরে নিলাম একটা সংখ্যা, সেটা হচ্ছে এম। আমরা ধরে নিলাম গাউস ফাংশন ইজ ইকুয়াল টু এম, এবং আমাদের এই এক্স ইজ ইকুয়াল টু মানে গাউস ফাংশনের সমান তো আমরা এক্স দেখাবো, তো গাউস ফাংশন সমান যে এক্স ইজ ইকুয়াল টু ধরলাম হচ্ছে এম, এবং এই এক্সটা সমান আমরা ধরলাম হচ্ছে আমাদের এম প্লাস আলফা। এখন আলফাটা আমরা কেন দিলাম? কারণ ফাই যেটা অতি ক্ষুদ্র, মানে এই ফাইটা হচ্ছে অতি ক্ষুদ্র, যেটা আমাদের 0 থেকে বড় অথবা সমান, কিন্তু সেটা 1 থেকেও ছোট, মানে 1 এবং 0 এর মাঝামাঝি কোনো সংখ্যা, মানে অতি ক্ষুদ্র একটা সংখ্যা। এটা আমাদের লিখে দিলাম, যেখানে তার কন্ডিশনটা হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে তার কন্ডিশনটা। এখন আমরা প্রমাণ করার জন্য ভাগ প্রক্রিয়ায় আমরা লিখতে পারি যে ভাগ প্রক্রিয়া দ্বারা আমরা কি জানি? বাহ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এটা আমরা জাস্ট লিখবো যে m ইজ ইকুয়াল টু n কিউ প্লাস r। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে আমাদের কি? ভাগশেষ। তো আমাদের যেখানে আমাদের এই যে কিউটা, ভাগফল যেটা কিউ, এটা অবশ্যই আমাদের কি সাজদেট হবে আমাদের কি জেড, মানে পূর্ণ সংখ্যা। এটা অবশ্যই আমাদের কি হবে? পূর্ণ সংখ্যা হবে। এবং আমাদের এই যে আরটা আছে, মানে যে ভাগশেষটা আছে, এই ভাগশেষটা অবশ্যই আমাদের 0 সমান অথবা 0 থেকে বড় হইতে হবে, এবং সেটা অবশ্যই আমাদের কি n থেকে আমাদের কি হবে? ছোট হবে। তো n থেকে ছোট না হইলে কিন্তু আমাদের আরেকবার ভাগ যাবে, তো অবশ্যই এই ভাগশেষটা n থেকে কি হইতে হবে? ছোটই হইতে হবে। তো আমরা বলতে পারবো এটা ছোট, এবং ইকুয়াল টু দিলে যদি আমরা লিখি n-1, মানে ওই এটা থেকে এক পদ ছোট যদি ধরি, সেটা সমান অথবা আমার সেটা ক্ষুদ্রতম হবে, এবং অবশ্যই সেটা n থেকে কি হবে? ছোট হবে। এটা হচ্ছে তার কি কন্ডিশন। তাহলে এখন আমাদের প্রমাণ করার জন্য যে পার্টটুকু বলছে যে আমাদের গাউস ফাংশন x ডিভাইডেড বাই n, এটুকু সমান আমরা লিখতে পারবো এই গাউস ফাংশন x সমান ধরছি হচ্ছে আমরা m ডিভাইডেড বাই ধরলাম হচ্ছে আমরা n, এবং এই m সমান আমরা মাত্র আমাদের ভাগ প্রক্রিয়া থেকে লিখছি, সেটা হচ্ছে n কিউ প্লাস r ডিভাইডেড বাই হচ্ছে আমাদের n। তো এখন আমাদের এই nটা উপরে দুইটা পার্টের সাথেই আমাদের কি আছে? ভাগাকারে আছে। তো যদি দুইটা পার্টের মধ্যে পৃথক ভাবে দিয়ে দিই, প্রথম পার্টের মধ্যে দিলে এই n কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে শুধুমাত্র কিউ, প্লাস পরেরটার মধ্যে দিলে থাকবে হচ্ছে আমাদের r বাই n। এখন কিউ প্লাস r বাই n, যেখানে এই যে আমাদের r বাই n সংখ্যাটা আছে, এই r বাই n যে সংখ্যাটা আছে, এটা আমাদের কি হবে? 0 সমান অথবা 0 থেকে বড় হবে, এবং 1 থেকে কি হবে? ছোট হবে। এখন প্রশ্ন করতে পারেন যে এটা কেন হবে? আসলে কারণ আমরা কিন্তু মাত্র ওই ভাগ প্রক্রিয়ার মধ্যে দেখায় আসছি, আরটা হচ্ছে আমাদের ভাগশেষ। এখন এই ভাগশেষটা অবশ্যই আমাদের n থেকে ছোট, এটা আমরা দেখায় আসছি। এখন n থেকে ছোট মানে আমাদের n এর উপরে যে মানটা আছে সেটা আমাদের n থেকে ছোট। এখন নিচে যদি বড় মান হয়, মানে উপরে যদি আমাদের ছোট মান, যদি আমাদের উপরে যদি হয় 1, নিচে যদি বড় মান হয় সেটা হচ্ছে 3, তাহলে আমাদের ছোট মানকে যদি বড় মান দ্বারা ভাগ করি, তাহলে সেটার ফলাফল অবশ্যই আমাদের 1 থেকে ছোট আসবে, এবং সেটা 0 এর ভিতরের কোনো একটা মান থাকবে, মানে 0 থেকে আমাদের বড় হবে, কিন্তু সেটা আমাদের কি হবে? 1 থেকে কি হবে? ছোট হবে। তাহলে এটাকে আমরা বলতে পারবো r বাই n, মানে আমাদের nটা যেহেতু r থেকে বড় আছে, তাহলে নিচে বড় সংখ্যা যদি থাকে, তাহলে অবশ্যই তাদের ভাগফলটা কি 1 থেকে ছোট আসবে, 0 থেকে কি আসবে? বড় আসবে। তাই আমরা এটুকু আমাদের পার্ট কি লিখতে পারি বা আমরা বলতে পারি। এখন এই পার্টের উভয় পক্ষে যদি আমরা গাউসিয়ান ফাংশনটা প্রয়োগ করি, তাহলে এখানে আমাদের ছিল হচ্ছে x গাউস ফাংশন n, এখন সম্পূর্ণটার মধ্যে আমাদের গাউস ফাংশন প্রয়োগ করলাম, ইজ ইকুয়াল টু এটুকুর মধ্যে আমরা গাউস ফাংশন আমরা প্রয়োগ করলাম আর n। ওকে, তো এখন এটুকু পার্ট থেকে আমরা তাহলে কি লিখতে পারবো? এটুকু ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে কিউ, এটাকে ধরলাম হচ্ছে আমরা 1 নং সমীকরণ। এখন এটুকু সমান এটুকু থেকে আমরা কিউটা কিভাবে লিখতে পারলাম? দেখেন আমরা কিন্তু মাত্র এক্সাম্পল দিয়ে দেখায় আসছি। এক্সাম্পল দিয়ে কি দেখায় আসছি? যে গাউসিয়ান ফাংশনের ভিতরে যদি আমরা লিখি হচ্ছে 5.25, সেটা ইজ ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা 5 এর সমান।
তো এটার ভিতরে যদি আমরা এটাকে যদি এরকমভাবে চিন্তা করি, এই 5টা হচ্ছে আমাদের কিউ এবং কিউ এর সাথে প্লাস আকারে যুক্ত আছে হচ্ছে আমাদের এই 2.5, মানে 0 থেকে বড় 1 থেকে ছোট এরকম কোনো একটা সংখ্যা যেটা তার সাথে কি আছে যুক্ত আছে, কারণ যুগ হয়েই তো আমাদের 5.25 হয়েছে, তাহলে যুগ আকারে আছে হচ্ছে আমাদের ওই r/n। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, কিউ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের কিউ। তো এখন প্রথম পার্টের জন্য আমরা এটুকু আমরা কি করলাম, লিখলাম, যেটার জন্য আমরা ধরছিলাম হচ্ছে x = m, এটুকু ধরে আমরা এটুকু প্রমাণ করছি। এখন আমরা আরেকটা পার্ট ধরছিলাম যে আবার এখন আমরা x = m প্লাস আমাদের আলফা, এটার জন্য যদি আমরা প্রমাণ করে দেখাই, তো এটুকুর জন্য আমরা সেম পদ্ধতিতে আমরা প্রমাণটা করব। x = m প্লাস আলফা, তাহলে m এর পরিবর্তে যদি m এর মানটা আমরা বসাই, ভাগ প্রক্রিয়ায় যে মানটা পাইলাম n³ প্লাস r প্লাস আলফা, তাহলে আমরা x = লিখতে পারি হচ্ছে n³ প্লাস r প্লাস আলফা। এখন এই মানটাকে যদি আমরা n দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা x কে আমরা ভাগ করে দিলাম হচ্ছে n দ্বারা। কেন ভাগ করলাম, কারণ আমাদের প্রমাণের মধ্যে x কে n দ্বারা ভাগ করা আমাদের দেখাইছে। তাহলে এইটুকু পার্টকে আমাদের ভাগ করতে হবে n দ্বারা, n³ প্লাস r প্লাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে n। এখন এটুকু তো এভাবেই থাকবে। এখন এটুকু পার্ট n দ্বারা কিন্তু উপরের পার্টগুলোকে আসলে প্রত্যেককে আলাদা আলাদাভাবে ভাগ করা বোঝাচ্ছে। তো প্রথম পার্টটাকে যদি আমরা ভাগ করি, তাহলে n n কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে q প্লাস পরের দুইটাকে আমরা একসাথে লিখবো যে r প্লাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের n। এখন এইটুকু পার্ট আমরা লিখতে পারি। এখন এইটুকু পার্টের মধ্যেও আমরা জানি, আমরা প্রথমেই প্রশ্নের যে শুরুটা করছিলাম সেখানে কিন্তু আমরা লিখছি এই যে আলফাটা ধরছি, এটার যে বৈশিষ্ট্য এটা হচ্ছে আমাদের কি 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট এরকম মান। তাহলে এটা আমরা এখানে লিখে দিব যে যেখানে এই যে আলফাটা আমরা পাইছি, এটা খুব বৈশিষ্ট্যটা কি, আলফাটা হচ্ছে আমাদের 1 থেকে ছোট, এই আলফাটা হচ্ছে আমাদের কি 1 থেকে ছোট, এবং আর হিসাবে যে বৈশিষ্ট্যটা আমরা পাইছি এই আরটাও অবশ্যই আমাদের কি n-1 থেকে ছোট, যেটা আমাদের কি ভাগ প্রক্রিয়ার বৈশিষ্ট্য থেকে আমরা এখান থেকে দেখায় আসছি। তো এখানের আর এবং আলফা দুইটার কন্ডিশনই আমরা এখানে কি করলাম, লিখে দিলাম। তাহলে এই দুইটা কন্ডিশনকে যদি আমি একসাথে কম্বাইন করে লিখি, মানে যোগ করি, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে r প্লাস আলফা। তারপরে আমরা এটুকু থেকে তাহলে আমরা কি লিখতে পারবো, এখানেও ছিল আমাদের লেস দেন, এখানে ছিল লেস দেন অর ইকুয়াল, তাহলে আমরা দুইটা থেকে একসাথে কম্বাইন করে লিখতে পারবো হচ্ছে লেস দেন, এবং এখানে ছিল n-1, এখানে ছিল যেহেতু যোগ করতেছি তাহলে হবে +1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে r প্লাস আলফা লেস দেন, এটা কাটাকাটি গেলে হবে হচ্ছে আমাদের n, r প্লাস আলফা লেস দেন হচ্ছে আমাদের কি n। এখন এটুকুর উভয় পক্ষে যদি আমরা n দ্বারা ভাগ করে দিই, r প্লাস আলফা ডিভাইডেড বাই n লেস দেন n/n যদি করি তাহলে আসবে হচ্ছে 1। তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে আমাদের কিউ এর সাথে প্লাস আকারে একটা পার্ট আমরা পাইলাম, এই পার্টটুকু অবশ্যই আমরা প্রমাণ করতে পারছি এই দুইটা কন্ডিশন দেখায়া, যে পৃথক পৃথকভাবে এই আলফার কন্ডিশন এবং এই আর এর কন্ডিশন, এই দুইটার কন্ডিশনকে আমরা একসাথে করে আমরা দেখতে পারছি এই যে পার্টটা আসে, এই পার্টটাও আলটিমেটলি আমাদের 1 থেকে ছোট মান আসে। তার মানে 1 থেকে ছোট, তো 1 থেকে ছোট মানে কি 0 থেকে হয়তো বা বড়, কিন্তু 1 থেকে আসলে কি আছে ছোট আছে। এখন 1 থেকে ছোট এবং আমাদের 0 থেকে বড়, সেটা হচ্ছে আমাদের কি এই r প্লাস আলফা ডিভাইডেড বাই n, এটুকুর হচ্ছে কি কন্ডিশন। এখন এটুকু পার্ট আমাদের কোথা থেকে পাইছি, x/n = q প্লাস r প্লাস আলফা বাই n, এটুকুর মধ্যে উভয় পক্ষে এখন আমরা গাউসিয়ান ফাংশন দিব, দিয়ে আমরা প্রমাণটা কন্টিনিউ করব। তাহলে দেখেন আমরা লিখতে পারবো যে আমাদের এখানে ছিল x/n, তার উপর আমরা কি দিলাম গাউসিয়ান ফাংশনটা দিলাম, = আমরা যে মানটা পাইলাম q প্লাস r প্লাস আলফা ডিভাইডেড বাই n, এটার মধ্যে আমরা সম্পূর্ণটা কি দিলাম গাউসিয়ান ফাংশন দিলাম, যেখানে আমাদের এই যে প্রমাণ করে কন্ডিশনটা বের করে আসছি r প্লাস আলফা ডিভাইডেড বাই n, সেটা 1 থেকে কি আছে ছোট আছে। এখন তাহলে এইটুকু থেকে আমরা কি লিখতে পারবো, x/n গাউসিয়ান ফাংশন, সেটা আমাদের লিখতে পারবো হচ্ছে কিউ। কেন লিখতে পারবো কিউ, সেটা কিন্তু আপনারা জানেন যে কিউ প্লাস এখানে 1 থেকে ছোট, তার মানে 0.something, তাহলে 0.something যদি এখানে থাকে তাহলে আমাদের অপশন থেকে কি লিখতে পারি, ওইটার যে পূর্ণ সংখ্যাটা ছিল সেটা পূর্ণ সংখ্যাটা আমাদের বাইরে পূর্ণ সংখ্যা হিসেবে আমরা কি করতে পারবো, সেটা সমান লিখতে পারবো। তো এইটুকু সমান আমরা লিখে দিলাম হচ্ছে আমাদের কি কিউ। এটা হচ্ছে আমাদের কি 2 নং সমীকরণ।
এখন 1 নং এবং 2 নং সমীকরণ হতে আমরা লিখতে পারি যে অতএব 1 ও 2 হতে 1 নং এবং 2 হতে আমরা কি লিখতে পারি, দুইটা সমান সমান আসলে আলটিমেটলি কি আসছে কিউ। 1 নং সমান সমান পাইছি হচ্ছে আমরা কিউ, এবং 2 নং সমান সমান আমরা কি পাইছি হচ্ছে কিউ। যেহেতু 1 নং এবং 2 নং সমান সমান কিউ, তাহলে তারা পরস্পর কি হবে, সমান হবে। তাহলে আমরা এটুকু বলে দিব যে x গাউসিয়ান ডিভাইডেড বাই n, তার উপরে ছিল হোল গাউসিয়ান, ইজ ইকুয়াল টু অবশ্যই x ডিভাইডেড বাই n গাউসিয়ান, তারাও কি হবে আমাদের পরস্পর সমান হবে। তাহলে এটাই আমাদের কি প্রমাণিত, এবং এটাই আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। খুবই সহজ, জাস্ট ওই গাউসিয়ান ফাংশনের সংজ্ঞাটা জাস্ট একটু বুঝলেই পরবর্তী কনসেপ্টটা কি ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোনো উপপাদ্য বা এক্সাম্পল সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ।